হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। স্নায়ুতন্ত্র নিয়ে আমাদের পরবর্তী অংশে আসব। আগের ভিডিওটা আমাদের স্নায়ুতন্ত্রের উপরে প্রাথমিক আলোচনা ছিল, যেখানে মূলত নিউরন সম্পর্কেই আলোচনা করা হয়েছে। আজকে আমরা স্নায়ুতন্ত্রের একটু ভেতরে ঢুকব এবং মূলত মস্তিষ্ক নিয়ে আজকে আমাদের আলোচনা। অত্যন্ত ইম্পর্টেন্ট অংশ এবং আমরা যে মানুষ, উন্নত জীব বা সর্বশ্রেষ্ঠ জীব, তার মূলে কিন্তু আমাদের এই মস্তিষ্ক। তাহলে আজকে আমাদের আলোচনাটা মস্তিষ্ক নিয়েই সীমাবদ্ধ থাকবে। তার আগে একটু আসতে হবে। দেখো, স্নায়ুতন্ত্রকে তিনটে ভাগে ভাগ করা যায়: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটো অংশ, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। এখানে দেখো মস্তিষ্কের ছবি আঁকা আছে। এটা মস্তিষ্ক। এটা আমাদের যে মাথার খুলি, সে খুলির মধ্যে, বা যেটাকে করোটি বলা হয়, মাথার খুলিটাকে করোটি বলে, করোটি দ্বারা ঘেরা থাকে, আবদ্ধ থাকে। করোটিটা শক্ত অংশ, এটা হাড়, অস্থিময় অংশ। এর ভেতরে মস্তিষ্কটা নরম নরম মস্তিষ্কটা থাকে। আর আমাদের যে মেরুদণ্ড আছে পিঠে, সেই মেরুদণ্ডের মধ্যে সুষুম্নাকাণ্ডটা রয়েছে। তাহলে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, এই দুটো অংশ নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। এখন দেখো, মস্তিষ্কের মধ্যে তিনটে অংশ রয়েছে: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। তো অগ্র মস্তিষ্কের অংশগুলো দেখো, গুরু মস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এই তিনটে হচ্ছে মূলত অগ্র মস্তিষ্কের অংশ। পঞ্চ, সুষুম্না শীর্ষক এবং লঘু মস্তিষ্ক, এই তিনটে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। আর মানুষের ক্ষেত্রে মধ্য মস্তিষ্কটা তেমনভাবে সক্রিয় নয়। তাই আমরা মস্তিষ্কের অংশ বলতে এই অংশগুলোকেই বুঝবো: গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, পঞ্চ, সুষুম্না শীর্ষক, লঘু মস্তিষ্ক। এই তিনটে হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, আর এই তিনটে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এখন মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, এই দুটোই একটা ত্রিস্তরীয় আবরণ দিয়ে আবৃত, যেটাকে বলা হয় মেনিনজেস। এই মেনিনজেসটার তিনটে লেয়ার আছে। এখানে দেখো, তারপরে মস্তিষ্কের বাইরে এই আবরণটাই হচ্ছে মেনিনজেস। সুষুম্নাকাণ্ডের বাইরে এই আবরণটাই হচ্ছে মেনিনজেস। তাহলে এই যে আবরণটা আছে সুষুম্নাকাণ্ডের বাইরে, এইটাই হচ্ছে মেনিনজেস। মস্তিষ্কের বাইরের আবরণটা এটা হচ্ছে মেনিনজেস। তিনটে লেয়ার কি কি? তাহলে করোটি সংলগ্ন স্তরটা হচ্ছে ডুরা ম্যাটার। তাহলে তিনটে স্তর রয়েছে। ডুরা ম্যাটার একটা, এটা করোটি সংলগ্ন, একেবারে বাইরের দিকের স্তর। তারপরে আছে অ্যারাকনয়েড ম্যাটার। এটা মাঝের স্তর। একেবারে ভেতরে, মানে মস্তিষ্ক সংলগ্ন যে স্তরটা, সেটা হচ্ছে পায়া ম্যাটার। তাহলে মেনিনজেসের তিনটে স্তর হচ্ছে বাইরের থেকে ভেতরে: ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার। এর মধ্যে কোনটা করোটি সংলগ্ন? ডুরা ম্যাটার। কোনটা মস্তিষ্ক সংলগ্ন? পায়া ম্যাটার। এবারে এই অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটারের মাঝে একটা স্পেস থাকে, যেটাকে বলা হয় সাব অ্যারাকনয়েড স্পেস। এরপর আমরা চলে আসব সরাসরি মস্তিষ্কের আলোচনায়। তা দেখো, অগ্র মস্তিষ্কের অংশ গুরু মস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। মস্তিষ্কের সবচাইতে বৃহৎ অংশটা হচ্ছে গুরু মস্তিষ্ক।
সবচাইতে বেশি জায়গা জুড়ে থাকে এবং সবচাইতে বড় অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক। তাহলে এটা দেখো গুরু মস্তিষ্ক, এটা প্রচুর পাক খেয়ে থাকে। এর বাইরের যে অংশটা সেরিব্রাল কর্টেক্স, এটা নানা জায়গাতে উঁচু নিচু হয়ে থাকে, ঠিক আছে। উঁচু অংশগুলোকে বলা হয় জাইরাস এবং নিচু যে অংশগুলো সেগুলোকে বলা হয় সালকাস। অনেক ভাঁজ থাকে এর মধ্যে। গুরু মস্তিষ্কের দুটো অর্ধগোলক আছে, যেগুলো বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল কথাটা কিভাবে এলো? গুরু মস্তিষ্কের অপর নাম হচ্ছে সেরিব্রাম। সেখান থেকে সেরিব্রাল। হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক। তাহলে গুরু মস্তিষ্কের দুটো অর্ধগোলক, যেগুলোকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই দুটো একটা স্নায়ুগুচ্ছ দিয়ে যুক্ত। এই স্নায়ুগুচ্ছটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। কি বলা হয়? কর্পাস ক্যালোসাম। তাহলে কর্পাস ক্যালোসাম কি? গুরু মস্তিষ্কের দুটো অর্ধগোলক যে স্নায়ুগুচ্ছ দিয়ে যুক্ত, সেই স্নায়ুগুচ্ছটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। এখন গুরু মস্তিষ্ককে যদি আমরা কতগুলো লোবে ভাগ করি, তাহলে কতগুলো লোব পাওয়া যায়, কতগুলো খণ্ড পাওয়া যায়। এখানে দেখো সামনের দিকের খণ্ডটাকে বলা হয় ফ্রন্টাল, তাহলে লোবস বা খণ্ড। তাহলে গুরু মস্তিষ্কের খণ্ড। কি কি খণ্ড আছে দেখো? একেবারে সামনের দিকের খণ্ডটাকে বলা হয় ফ্রন্টাল। তালু যেটা, এই অংশটাকে বলা হয় প্যারাইটাল। কানের এই ওপরের অংশটাকে বলা হয় টেম্পোরাল। পেছনের দিকের অংশটাকে বলা হয় অক্সিপিটাল। তাহলে এগুলো সব লোব। ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, এই চারটেই মূলত গুরু মস্তিষ্কের খণ্ড। আরেকটা খণ্ড থাকে ইনসুলা, যেটা মানুষের ক্ষেত্রে অতটা সক্রিয় নয়। তাহলে এই চারটে যে খণ্ড আছে, এই চারটে খণ্ডের মধ্যে ফ্রন্টাল যে খণ্ডটা, এখানে ব্রোকাস এরিয়া অফ স্পিচ আছে, যেটা কথা বলার সময় আমাদের বিভিন্ন পেশিকে নিয়ন্ত্রণ করে। প্যারাইটাল যে খণ্ডটা আছে, এটা সংজ্ঞাবহ কেন্দ্র, বিভিন্ন অনুভূতি সংজ্ঞাবহ কেন্দ্র, বিভিন্ন অনুভূতির এটা কেন্দ্র। চাপ, তাপ, ব্যথা, বেদনা, স্পর্শ, বিভিন্ন অনুভূতির এটা সংজ্ঞাবহ কেন্দ্র। টেম্পোরাল যে খণ্ডটা আছে, এই টেম্পোরাল খণ্ডটাতে শ্রবণ কেন্দ্র আছে। কি আছে? শ্রবণ কেন্দ্র এবং ঘ্রাণ ও আস্বাদনের কেন্দ্র আছে। মানে টেম্পোরাল খণ্ডতে, টেম্পোরাল কানের ওপরের যে খণ্ডটা পড়ছে গুরু মস্তিষ্কে, সেই খণ্ডটাতে শ্রবণ এবং ঘ্রাণ ও আস্বাদনের টেস্ট, ঘ্রাণ মানে হচ্ছে গন্ধ, গন্ধ নেওয়ার কেন্দ্র এবং আস্বাদনের টেস্টের সংজ্ঞাবহ কেন্দ্র আছে টেম্পোরাল লোবটাতে। এখানে শ্রবণ কেন্দ্র আছে। অক্সিপিটাল যে লোবটা পেছনের দিকে, এখানে দর্শন কেন্দ্র আছে। তাহলে এই যে খণ্ডগুলো আলোচনা করলাম, এখান থেকে ছোট ছোট অংশগুলো মনে রাখবে যে গুরু মস্তিষ্কের মূল খণ্ড চারটে: ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। এর মধ্যে কোন খণ্ডকে দর্শন কেন্দ্র আছে? অক্সিপিটাল খণ্ড। কোন খণ্ডকে শ্রবণ কেন্দ্র আছে? টেম্পোরাল খণ্ডকে। ঘ্রাণ আস্বাদনের কেন্দ্র কোন খণ্ডকে আছে? টেম্পোরাল খণ্ডকে। ব্রোকাস এরিয়া কোন খণ্ডকে আছে? ফ্রন্টালে। এই কথাগুলো কিন্তু ছোট ছোট করে
মনে রাখবে, এগুলো কিন্তু মনে রাখার বিষয়। এরপর আমরা কাজে চলে আসি। পুরো মস্তিষ্ক, এটা মস্তিষ্কের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা অংশ। এটা আমাদের উন্নত চিন্তা, স্মৃতি, বুদ্ধি এইগুলোর কেন্দ্র। তাহলে আমরা লিখতে পারি চিন্তা, বুদ্ধি, স্মৃতি এর কেন্দ্র হচ্ছে গুরু মস্তিষ্ক। এইগুলো গুরু মস্তিষ্কের দ্বারাই নিয়ন্ত্রিত। এখানে সংজ্ঞাবহ কেন্দ্র আছে, বিভিন্ন সংজ্ঞাবহ অনুভূতি, চাপ, তাপ, স্পর্শ, বেদনা এগুলোর কেন্দ্র যেমন আছে, তেমনি শ্রবণ, দর্শন, ঘ্রাণ, আস্বাদন এইসবের কেন্দ্র কিন্তু এখানে আছে। তাহলে সংজ্ঞাবহ কেন্দ্র রয়েছে, বিভিন্ন বিভিন্ন অনুভূতির সংজ্ঞাবহ কেন্দ্র। আমরা লিখতে পারি এখানে চাপ, তাপ, স্পর্শ, ব্যথা, দর্শন, শ্রবণ, ঘ্রাণ, আস্বাদন এই সমস্ত কেন্দ্র কিন্তু গুরু মস্তিষ্কের মধ্যে রয়েছে। তাহলে এইগুলো গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে এখান থেকে গুরু মস্তিষ্ক থেকে দুটো জিনিস খুব ইম্পর্টেন্টলি মনে রাখবে, যে কর্পাস ক্যালোসাম কি, দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার যে স্নায়ু যোজক দিয়ে যুক্ত সেটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। আর কি কাজ, গুরু মস্তিষ্কের কাজ কি, এটা কিন্তু এখান থেকে মনে রাখবে। আর আরেকটু গভীরে গেলে দর্শন কেন্দ্র কোথায় আছে, শ্রবণ কেন্দ্র কোথায় আছে, এই দুটো জিনিস কিন্তু মনে রাখতেই হবে। এবার আমরা অগ্র মস্তিষ্কের নেক্সট পার্ট থ্যালামাসে আসব। থ্যালামাস এটা অগ্র মস্তিষ্কের অংশ। কোথায় অবস্থিত? ঠিক গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত। এর কাজ দেখব আমরা। এটা রিলে কেন্দ্র, অর্থাৎ কোনো সংজ্ঞাবহ উদ্দীপনা যখন গুরু মস্তিষ্কে যায় তখন থ্যালামাস হয়ে যায়, ভায়া থ্যালামাস। তাহলে এটা রিলে কেন্দ্র। 2 নম্বর হচ্ছে এটা ক্রোধ এবং পীড়নের সেন্টার। ক্রোধ, পীড়ন এই যে সংজ্ঞাবহ উদ্দীপনাগুলো, এগুলো থ্যালামাসের দ্বারাই নিয়ন্ত্রিত। থ্যালামাস কেন্দ্রটা আমাদেরকে ঘুম থেকে হঠাৎ জাগিয়ে তুলতে সাহায্য করে এবং পরিবেশ সম্পর্কে সচেতন করে। নিদ্রা থেকে এটা জাগরণে সাহায্য করে, এটা মনে রাখবে। এছাড়া আমাদের যে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো যেগুলো আমরা করি, সামাজিক যে কাজগুলো, সেগুলো থ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত। এরপর আমরা আসবো হাইপোথ্যালামাসে। এইটা অগ্র মস্তিষ্কের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেন্টার, হাইপোথ্যালামাস। কোথায় অবস্থিত? থ্যালামাসের ঠিক নিচে হাইপোথ্যালামাস অবস্থিত। এর কাজগুলো দেখব, কি কাজ করে। হাইপোথ্যালামাসে তাপ নিয়ন্ত্রণ কেন্দ্র আছে, অর্থাৎ আমাদের দেহের তাপকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তাহলে মস্তিষ্কের কোন অংশ দেহের তাপ নিয়ন্ত্রণ করে? একদম সরাসরি কোশ্চেন হয়, হাইপোথ্যালামাস। এবার আমরা দেখব কিভাবে তাপ নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাসে দুটো জায়গা আছে, একটাকে বলা হয় হিট গেইন সেন্টার, আরেকটা হচ্ছে হিট লস সেন্টার। এগুলো আসলে কতগুলো নিউক্লিয়াসের সমষ্টি। তোমরা জানো যে মানুষ দেহতাপ নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ বাইরের তাপমাত্রা বাড়লে বা কমলে আমাদের দেহের ভেতরে একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে, হোমোস্ট্যাটিক। এইটা কিন্তু হাইপোথ্যালামাসের দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে ধরো যখন আমাদের বাইরে চারপাশে তাপমাত্রা বাড়ে, আমাদের শরীরটা গরম হয়,
তখন হাইপোথ্যালামাসের হিট লস সেন্টার উদ্দীপিত হয় এবং সে আমাদের যে ঘর্মগ্রন্থিগুলো আছে সেখানে উদ্দীপনা পাঠায় এবং ঘর্মগ্রন্থিগুলো উদ্দীপিত হয়ে ঘর্মক্ষরণ হয়। ঘর্মক্ষরণ হলে আমাদের দেহের তাপমাত্রা কমে যায়। তাহলে এটা হিট লস সেন্টার দিয়ে হচ্ছে। আবার উল্টোটা, যখন বাইরের তাপমাত্রা শীতল তখন কি হয়, আমাদের শরীরে তাপ উৎপন্ন হওয়ার দরকার হয়। তখন হাইপোথ্যালামাসের হিট গেন সেন্টার যেটা আছে সেই সেন্টারটা উদ্দীপিত হয় এবং আমাদের যে পেশিগুলো আছে দেহের, সেই পেশিগুলোর সংকোচন হয়, তখন কাঁপুনি হয়, তখন তাপ উৎপন্ন হয়। এইভাবে হাইপোথ্যালামাস আমাদের দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। তাহলে এখান থেকে মনে রাখবে শুধু তোমাদের পরীক্ষার জন্য যে মস্তিষ্কের কোন অংশ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস, এটা মনে রাখবে। 2 নম্বর, এখান থেকে নিউরো হরমোন উৎপন্ন হয়। নিউরো হরমোন সৃষ্টি হয় বা উৎপন্ন হয়। নিউরো হরমোন কি? নিউরন বা নার্ভ কোষ থেকে যে হরমোন উৎপন্ন হয়, নিউরো সিক্রেটারি সেল বলা হয়। নিউরন বা নার্ভ কোষ থেকে উৎপন্ন হরমোনকে নিউরো হরমোন বলা হয়। তাহলে দুটো নিউরো হরমোন, অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন, মনে রাখবে। ভেসোপ্রেসিন, এটাকে এডিএইচ হরমোনও বলা হয়, অ্যান্টি ডায়োরেটিক হরমোন। আর অক্সিটোসিন, এই দুটো নিউরো হরমোন হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়ে পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে জমা হয়। তাহলে এখান থেকে মনে রাখবে নিউরো হরমোন কি না, মস্তিষ্কের যে নিউরো সিক্রেটারি কোষ বা নিউরন থেকে উৎপন্ন হরমোনকে বলা হয় নিউরো হরমোন। দুটো নিউরো হরমোন হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়, ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন। এরা এখানেই উৎপন্ন হয়ে পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে জমা হয়। যখন তোমরা হরমোন পড়বে তখন দেখবে পশ্চাৎ পিটুইটারিতে দুটো হরমোন পাবে, ভেসোপ্রেসিন বা এডিএইচ এবং অক্সিটোসিন। এরা কিন্তু উৎপন্ন হয় হাইপোথ্যালামাসে, এটা মনে রাখবে। পশ্চাৎ পিটুইটারিতে কিন্তু উৎপন্ন হয় না, ওখানে সঞ্চিত থাকে। 3 নম্বর কাজে আমরা আসবো। 6টা রিলিজিং ফ্যাক্টর হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়ে অগ্র পিটুইটারির 6টা ট্রপিক হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। অগ্র পিটুইটারি থেকে যে ট্রপিক হরমোনগুলো ক্ষরিত হয়, এসিটিএইচ, এসটিএইচ, এদের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে কিন্তু এখান থেকে উৎপন্ন হওয়া 6টা রিলিজিং ফ্যাক্টর। এছাড়া হাইপোথ্যালামাস আমাদের ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, যৌন আচরণ, এইগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে, মনে রাখবে। তাহলে হাইপোথ্যালামাস সম্বন্ধে মূলত মনে রাখবে এটা তাপ নিয়ন্ত্রণ কেন্দ্র, এখান থেকে নিউরো হরমোন উৎপন্ন হয়। এই দুটো কথা কিন্তু হাইপোথ্যালামাস সম্বন্ধে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে অগ্র মস্তিষ্কের অংশগুলো আমাদের হয়ে গেল। এরপর আমরা চলে আসব পশ্চাৎ মস্তিষ্কে। দেখো, পশ্চাৎ মস্তিষ্কের 3টে অংশ, পন্স, সুষুম্না শীর্ষক এবং লঘু মস্তিষ্ক। তাহলে প্রথমে আমরা আসবো পন্সে। পন্স এটা কেমন শাঙ্কবাকার, ঠিক আছে? এর কাজ দেখব আমরা। কোথায় এটা অবস্থিত? এটা মধ্য মস্তিষ্কের নিচে অবস্থিত, এটা মনে রাখবে। পশ্চাৎ মস্তিষ্কের একেবারে সামনের অংশ, লঘু মস্তিষ্কের উল্টো দিকে, ঠিক মুখোমুখি, এটা মনে রাখবে। লঘু মস্তিষ্কের ঠিক উল্টো দিকে, পশ্চাৎ মস্তিষ্কের শুরুতে, মধ্য মস্তিষ্কের নিচে। তাহলে এর কাজ দেখব আমরা। 1, এখানে শ্বাস কেন্দ্র আছে, মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের দেহে শ্বাস কেন্দ্র মানে যে কেন্দ্রটা আমাদের শ্বসন ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে বা শ্বসনের হারকে, শ্বসনের যে রেট প্রতি মিনিটে, যেটা 14 থেকে 18 বার,
সেই শ্বসন নর্ম্যালি, তাহলে সেই শ্বসনের হারকে নিয়ন্ত্রণ করে কিন্তু শ্বাসকেন্দ্র, যেটা কোথায় আছে? পন্সে। তাহলে আমাদের দেহের কোথায় শ্বাসকেন্দ্র অবস্থিত? পন্স। এটা কিন্তু কোশ্চেন হয় মাঝে মাঝে। দ্বিতীয় কাজ দেখো, করোটিক স্নায়ুর কেন্দ্র, এটা কিছু কতগুলো করোটিক স্নায়ুর উৎপত্তি স্থল বলতে পারো। এখান থেকে আমাদের করোটিক স্নায়ুর সংখ্যা 12 জোড়া। এখান থেকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই 4টে করোটিক স্নায়ু কিন্তু পন্স থেকে উৎপন্ন হয়, এটা মনে রাখবে। এরপর আমরা আসবো সুষুম্না শীর্ষকে। সুষুম্না শীর্ষক কোন মস্তিষ্কের অংশ? পশ্চাৎ মস্তিষ্কের অংশ। দেখো সুষুম্না শীর্ষক পন্সের নিচে লম্বাটে গঠন, সুষুম্না শীর্ষক। এই যেখানে শেষ হয় সেখান থেকে সুষুম্না কাণ্ড উৎপন্ন হয়। তাহলে এর কাজ আমরা দেখব। এখান থেকে কতগুলো করোটিক স্নায়ু উৎপন্ন হয়। কোন কোন করোটিক স্নায়ু দেখো? নবম, দশম, একাদশ, দ্বাদশ। এই করোটিক স্নায়ুগুলো কিন্তু সুষুম্না শীর্ষক থেকে উৎপন্ন হয়। 2 নম্বর কাজ, লালা নিঃসরণ কেন্দ্র আছে সুষুম্না শীর্ষকে। আমাদের যে লালা নিঃসরণ হয় তার কেন্দ্র কিন্তু সুষুম্না শীর্ষকে আছে। সুষুম্না শীর্ষক আমাদের হৃৎপিণ্ডের গতিকে নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই দুটো কিন্তু নিয়ন্ত্রিত হয় সুষুম্না শীর্ষক দ্বারা, এটা মনে রাখবে। এরপরে পশ্চাৎ মস্তিষ্কে যেটা লাস্ট অংশ, লঘু মস্তিষ্ক, অত্যন্ত ইম্পর্টেন্ট এই অংশটা। লঘু মস্তিষ্ক দুটো অর্ধগোলক দিয়ে গঠিত। এই অর্ধগোলক দুটো একটা স্নায়ু যোজক দিয়ে যুক্ত, যার নাম হচ্ছে ভার্মিস। কোথায় অবস্থিত? পন্সের পেছনে লঘু মস্তিষ্ক অবস্থিত। এর কাজগুলো দেখব, খুব ইম্পর্টেন্ট। তাহলে 1 নম্বর কাজ, দেহের ভারসাম্য রক্ষা করে, মনে রাখবে। মানব শরীরে দুটো অঙ্গ দেহের ভারসাম্য রক্ষা করে, একটা হচ্ছে লঘু মস্তিষ্ক, আরেকটা হচ্ছে কান, মনে রাখবে। তাহলে আমরা এখানেই সীমাবদ্ধ থাকবো লঘু মস্তিষ্কে। তাহলে লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ আমরা চলাফেরার সময় কিন্তু পড়ে যাই না, আমাদের একটা ব্যালেন্স থাকে। এই ভারসাম্যটা রক্ষা করে কিন্তু লঘু মস্তিষ্ক। 2 নম্বর কাজ দেখো, ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে আমাদের। আমরা যে চলাফেরা করি, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা আমাদের চলাফেরা নিয়ন্ত্রণ করি, এটাকে বলে ঐচ্ছিক চলাফেরা। আমাদের মাসেলগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী এই চলাফেরাটাকে নিয়ন্ত্রণ করে। এই পুরো কাজটাই কিন্তু নিয়ন্ত্রণ করছে লঘু মস্তিষ্ক। ঐচ্ছিক চলাফেরা বা ভলান্টারি মুভমেন্টকে নিয়ন্ত্রণ করছে লঘু মস্তিষ্ক। 3 নম্বর কাজ, চলাফেরার দিক নিয়ন্ত্রণ করে। দিক, এই কথাটা বোঝো। আমরা কোন দিকে যাব সেই দিকটা কিন্তু ঠিক করে লঘু মস্তিষ্ক। চলাফেরার ডাইরেকশন নিয়ন্ত্রণ করে। চলাফেরার সময় আমাদের বডির যে পশ্চারটা আমরা বা গঠনটা আমরা মেনটেন করি, সেইটা কিন্তু লঘু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। তাহলে বডি পশ্চার নিয়ন্ত্রণ করে, চলাফেরার দিক নিয়ন্ত্রণ করে। আমাদের যে পেশি টান, নিয়ন্ত্রণ করে। তোমরা দেখেছো আমাদের যে পেশিগুলো আছে, সরেক পেশিগুলো, সেই পেশিগুলোর একটা টান টান ভাব থাকে, বয়সের সঙ্গে সঙ্গে সেগুলো কুঁচকে যায়। তাই পেশি টানটা কিন্তু নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। পেশি টানটা কিন্তু দরকার যখন চলাফেরা আমরা করি।
তাহলে লঘু মস্তিষ্ক মূল যে কাজটা করে দেহের ভারসাম্য রক্ষা করে। তাহলে এখান থেকে এটা মনে রাখবে যে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের অর্ধগোলক দুটি যে স্নায়ু যোজক দিয়ে যুক্ত তার নাম কি? ভার্মিস। তাহলে এই যেটা আমরা আলোচনা করলাম এটা মস্তিষ্ক সম্বন্ধে আমাদের আলোচনা হলো। এরপর আমরা দেখো তার কেন্দ্রীয়, তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয় মাঝে মাঝে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ দুটির নাম কি? দুটো অংশ, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, এটা মনে রাখবে। এবার দেখো প্রান্তীয় স্নায়ুতন্ত্র, দেহের প্রান্ত ভাগে যে স্নায়ুতন্ত্রটা বিস্তৃত থাকে সেটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তার দুটো ভাগ, করটিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ু। করটিক স্নায়ু মানে যেই স্নায়ুগুলো মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়। আমাদের করটিক স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া, মনে রাখবে। আর সুষুম্না স্নায়ু কোথা থেকে উৎপন্ন হয়? সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন হয়। সুষুম্না কাণ্ড 31টা খণ্ডক আছে, প্রত্যেকটা খণ্ডক থেকে 1 জোড়া করে সুষুম্না স্নায়ু উৎপন্ন হয়। তাহলে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া, এটা মনে রাখবে। এবার দেখো স্নায়ুতন্ত্রের আরেকটা অংশ হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, অটোনোমাস নার্ভাস সিস্টেম, যেটা মূলত আমাদের আন্তর্যন্ত্রের ক্রিয়াটাকে, আমাদের বিভিন্ন যে যন্ত্র রয়েছে, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, তাদের যে ক্রিয়া, হৃৎপিণ্ড, তাদের যে ক্রিয়া, সেই ক্রিয়াটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এর দুটো অংশ, সমবেদী স্নায়ুতন্ত্র, পরাসমবেদী স্নায়ুতন্ত্র। সমবেদীকে বলা হয় সিম্প্যাথেটিক, আর পরাসমবেদী স্নায়ুতন্ত্রকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। তাহলে কোন স্নায়ুতন্ত্র আমাদের আন্তর্যন্ত্রের কাজকে নিয়ন্ত্রণ করে? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এটা মনে রাখবে। আমাদের চোখের তারার সংকোচন প্রসারণ, ঠিক আছে, হৃৎপিণ্ড, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, আমাদের যে আন্তর্যন্ত্রের ক্রিয়াগুলো কিন্তু নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা। তাহলে মস্তিষ্ক ছাড়া কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অপর অংশের নাম হচ্ছে সুষুম্না কাণ্ড। এটারও বাইরে মেনিনজেস থাকে, ঠিক আছে। সুষুম্না কাণ্ডের 31টা খণ্ডক আছে, প্রত্যেকটা খণ্ডক থেকে 1 জোড়া করে সুষুম্না স্নায়ু উৎপন্ন হয়। সুষুম্না কাণ্ডের শেষ ভাগটা, এটা দেখো, এটা শঙ্কু আকৃতির, এই অংশটাকে বলা হয় কোনাস মেডুলারিস, মনে রাখবে। এটা অ্যাকচুয়ালি কতগুলো সূত্রাকার অংশ দিয়ে গঠিত, সেই সূত্রাকার অংশগুলোকে বলা হয় ফাইলাম টার্মিনাল। সুষুম্না কাণ্ড আমাদের প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আমরা কাজগুলো দেখব সুষুম্না কাণ্ডের। আমাদের যে অনৈচ্ছিক প্রতিক্রিয়াগুলো, কাঁটায় পা দিলে পাটা উঠে যায়, চোখে আলো পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যায়, লালা নিঃসরণ হয়, এই যে অনৈচ্ছিক প্রতিক্রিয়াগুলো, এগুলো কিন্তু সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত, এগুলোকে প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। 2 নম্বর হচ্ছে রক্তবাহের ব্যাসকে ছোট বা বড় করে। আমাদের যে রক্তনালী আছে তার ব্যাসকে ছোট বা বড় করে। 3 নম্বর কাজ হচ্ছে যে মস্তিষ্ক থেকে যে চেষ্টীয় উদ্দীপনাগুলো যায় বিভিন্ন আমাদের পেশিতে বা গ্রন্থিতে, সেটা কিন্তু সুষুম্না কাণ্ড মারফতই যায়। এরপর আমরা একটা অংশে আসবো, সিএসএফ। এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটা ক্ষারীয় পরিবর্তিত কলারস মেনিনজেসের মধ্যে যে সাব অ্যারাকনয়েড স্পেস তার মধ্যে থাকে। তাহলে কোথায় থাকে? অবস্থানটা দেখো, সাব অ্যারাক, তাহলে মস্তিষ্ক বলতে পারো, মস্তিষ্কের সাব অ্যারাকনয়েড স্পেসে। আর থাকে ভেন্ট্রিকেলে। ভেন্ট্রিকেলটা কি? ভেন্ট্রিকেলটা হচ্ছে মস্তিষ্কের মধ্যে 4টে গহ্বর আছে, 4টে, সংখ্যা হচ্ছে 4টে। তার মধ্যে 2টো হচ্ছে গুরু মস্তিষ্কের মধ্যে, একটা গুরু মস্তিষ্কের নিচে, থার্ড ভেন্ট্রিকেল যেটা মধ্য মস্তিষ্ক সংলগ্ন, আর আরেকটা হচ্ছে সুষুম্না শীর্ষকের মধ্যে। 4টে ভেন্ট্রিকেল থাকে। তাহলে মস্তিষ্কের যে গহ্বরগুলো, এই গহ্বরগুলোকে বলা হয় ভেন্ট্রিকেল। তাহলে ভেন্ট্রিকেল মানে মস্তিষ্কের গহ্বর। পার্শ্বীয় ভেন্ট্রিকেল দুটো একটা ছিদ্র দিয়ে যুক্ত, ফোরামেন অফ মনরো বলা হয় এটাকে।
থার্ড এবং ফোর্থ ভেন্ট্রিকল একটা নালী দিয়ে যুক্ত, এটাকে বলে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। এই মস্তিষ্ক যে প্রকোষ্ঠগুলো আছে, 4টে প্রকোষ্ঠ, এর মধ্যে সিএসএফ থাকে, সাব অ্যারাকনয়েড স্পেসে সিএসএফ থাকে। সিএসএফ এর পরিমাণ কত? 150 ml, মনে রাখবে, 150 ml। এটা একটা ক্ষারীয় তরল। এর কাজ কি দেখবো আমরা সিএসএফ এর। তারা মস্তিষ্কের বাইরে মেনিনজাসের মধ্যে থাকছে, মস্তিষ্ক প্রকোষ্ঠের মধ্যে থাকছে। তাহলে এখানে থেকে মস্তিষ্ককে সুরক্ষা প্রদান করে, যে কোনো আঘাতের বিরুদ্ধে সুরক্ষা দেয়। তাহলে আঘাত থেকে রক্ষা করে, এক, সুরক্ষা প্রদান। 2 নম্বর হচ্ছে সিএসএফ মস্তিষ্কের যে স্নায়ুকোষ আছে সেখানে পুষ্টি সরবরাহ করে। পুষ্টি সরবরাহ কোথায়? স্নায়ুকোষে। 3 নম্বর হচ্ছে রেচনে সাহায্য করে, অর্থাৎ স্নায়ুকোষগুলো যে বর্জ্য পদার্থ সেইগুলো সিএসএফ এর মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, এটা রেচনে সাহায্য করে। তাহলে 3টে কাজ মূলত মনে রাখবে। আরেকটা অংশ একটু বলে দিই, গ্যাংলিয়া বা গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন কি? গ্যাংলিয়ন হচ্ছে নিউরন বা স্নায়ুকোষের কোষ দেহগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে মিলিত হয়ে যে স্ফীত অংশ গঠন করে তাকে বলা হয় গ্যাংলিয়ন। এর কাজ কি? এখান থেকে স্নায়ু সৃষ্টি হয়, মনে রাখবে। 2 নম্বর হচ্ছে ক্ষরণ ঘটে, রস ক্ষরণ হয় গ্যাংলিয়ন থেকে। কিছু নিম্ন শ্রেণী জীবের মধ্যে নিউরোসিক্রেশন হয় গ্যাংলিয়ন থেকে। তাহলে স্নায়ু সৃষ্টি করে এবং ক্ষরণ ঘটায়, এটা হচ্ছে গ্যাংলিয়নের কাজ। তাহলে গ্যাংলিয়ন হচ্ছে আসলে কতগুলো কোষ দেহের সমষ্টি, স্নায়ুকোষের কতগুলো কোষ দেহের সমষ্টি, যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে থাকে। তাহলে আমাদের আজকের আলোচনা যেটা করলাম আমরা, সেটা মস্তিষ্ক এবং কিছুটা সুষুম্না কাণ্ড নিয়ে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট অংশগুলো মনে রাখবে, মেনিনজেস, কর্পাস ক্যালোসাম, লঘু মস্তিষ্ক, তার কাজ, হাইপোথ্যালামাসের কাজ। তাই তোমাকে যদি প্রশ্ন করা হয় যে গুরু মস্তিষ্কের 2টি অর্ধগোলক যে স্নায়ু যোজক দ্বারা যুক্ত, তার নাম কি? কর্পাস ক্যালোসাম। মস্তিষ্কের কোন অংশে তাপ নিয়ন্ত্রণ কেন্দ্র থাকে? হাইপোথ্যালামাস। মস্তিষ্কের বাইরে যে ত্রিস্তরীয় আবরণ থাকে তার নাম কি? মেনিনজেস। এটা আবার সুষুম্না কাণ্ডের ওপরে থাকে। তাই যদি প্রশ্ন করা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে যে আবরণ থাকে তার নাম কি? মেনিনজেস। তাহলে এই অংশগুলো মস্তিষ্ক থেকে মনে রাখবে। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আবার স্নায়ুতন্ত্রের উপরে আরেকটা অংশ নিয়ে আসবো।